প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি তমরশীত, এবং আজকে আমার সাথে কিন্তু থাকছে আরও 3টা সেগমেন্ট বরাবরের মতোই। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি, এরপরে থাকছে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ, এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজকে যিনি আছেন তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ। তিনি অভিনয়ও করছেন, মডেলিংও করছেন। তাকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে তিনি খুব স্পষ্টভাষী। তার মনের ভিতরে কোনো কলুষতা নেই, যা আছে, যাকে নিয়ে যা খারাপ কথা আছে মুখের উপর বলে দিবে এবং ভালোবাসবেও সবার সামনে। তিনি হচ্ছেন আমার খুব পছন্দের আইরিন ইরানি। স্বাগত আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং আবার আপনার সাথে আজকে দেখা হয়েছে, এটা ভাবলেও খুব ভালো লাগছে। একদম শুরুটা করতেছে আপনার কাজ নিয়ে। বর্তমান সময়ে কি কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন? বর্তমান সময়ে আমার এখন টিভিসি, ওভিসি, সিরিয়াল কিছু চলছে, যেগুলি চ্যানেলেতে অন এয়ার হচ্ছে আর কি। আর ফিল্মের কথা চলছে, এখনও যেহেতু চুক্তিবদ্ধ হয়নি, সো সেগুলোই নাই বলি। আর ফটোশ্যুট, রানওয়ে অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি। আসলে আপনার কাজের ক্ষেত্র অনেক বৃহৎ, আপনি অভিনয়ও করেন, মডেলিংও করেন, তো সেই ক্ষেত্রে মোটামুটি সব কাজই আপনার করা হয়েছে এখন পর্যন্ত। সিনেমাও করেছেন, এবং আরেকটা সিনেমা সম্ভবত মুক্তি পাবার কথাও চলছে। তো যেই সিনেমাটা মুক্তি পাবার কথা চলছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ডিরেক্টর হচ্ছে শাহিন সুমন ভাই। এই মুভিটার নাম হচ্ছে কুস্তিগির। এখানে বাপ্পি ভাই আছে, মানে বাপ্পি চৌধুরী, দেন হচ্ছে জাহারা মিতু আপু আছে, সাঞ্চুজন ভাই আছে, আমি আছি, বিশা ভাই আছে, দেন হচ্ছে সুব্রত দা আছে। ইচ্ছা কি সিনেমাতেই ভবিষ্যৎটাকে দেখছেন, নাকি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়টা করবেন? না, আমি সিনেমাতে নিজেকে দেখতে চাচ্ছি না। সিনেমার কাজ আমি ডেফিনেটলি করব, যদি আমার ভালো অফার আসে ডেফিনেটলি করব, বাট আমি সব প্ল্যাটফর্মে আমি কাজ করতে চাই। এবং ফটোশ্যুট অ্যান্ড দ্য রানওয়ে জায়গাটা, এটা তো আমার একদম প্রথম শুরুর দিক। সো এই জায়গাটাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। এই জায়গাটাকে ঠিক রেখে তারপর হচ্ছে আমি ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইনশাআল্লাহ সব কিছুতেই আমি কাজ। চমৎকার। র্যাম্প করতে অবশ্যই কষ্ট হয়। আমরা যখন দেখি র্যাম্পে কেউ, তাকে খুব পুতুলের মতো লাগে, খুব স্লিম ফিট, বড় বড় হিলস পরছে, সুন্দরভাবে একটা গার্মেন্টস ক্যারি করছে, বাট পেছনটা কিন্তু এতটা সহজ না, অনেক কষ্ট। হিল পরে দাঁড়ানোটাও অনেক কষ্টে, যেটা যারা হিল পরে তারাই জানে। আর সেখানে তো আপনারা একদম আই টু আই কন্ট্যাক্ট করে হাঁটছেন ভারী গার্মেন্টস পরে। কেমন লাগে বা অভিজ্ঞতা কেমন? কষ্টগুলো এই অভিজ্ঞতাটা প্রথমে ছিল যে খুব ভয় পেতাম আর কি। যখন আমার প্রথম কাজে আমি করেছিলাম ইন্টারন্যাশনাল একটা র্যাম্প শো দিয়ে আমার ক্যাটওয়াক আমি খুব নার্ভাস ছিলাম। বাট আমার যে টিচার ছিল, আমার টিচার আমাকে বারবার বলছিল যে নার্ভাস হবে না, তুমি যাও, দেখবে যে তোমার আগে পেছনে কে আছে, কারা এত বড় বড় মডেলস, কারা সেলিব্রিটি, এগুলি ভুলে যাও, তুমি নিজের দিকে ফোকাস করো। এবং তুমি যখন স্টেজে গিয়ে দাঁড়াবে তখন তুমি মনে করবে যে হ্যাঁ আমি বেস্ট। সো সে আমাকে অনেকভাবে কনফিডেন্স দেওয়ার ট্রাই করেছে, এবং আলহামদুলিল্লাহ আমি যখন ফার্স্ট আমার কাজ শুরু করেছি, আমার আর নার্ভাসনেসটা কাজ করেনি। এবং আমার ভয় থাকতো যে হিল পরে কি আমি পড়ে যাব, বিকজ আই টু আই কন্ট্যাক্ট করে হাঁটা, অ্যান্ড দেন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি না, অনেক সময় কার্পেট বেছানো থাকে নিচে, ফ্লোরটা একটু উঁচু নিচু থাকে, আর সেখানে তো পেন্সিল হিল ক্যারি করি। সো একটু 19 থেকে 20 হলে দেখা যায় যে আমরা কিন্তু ওখানে পড়ে যাব। সো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজ পর্যন্ত যতগুলি কাজ করেছি কখনো কোনো ফল্ট হয়নি। মিডিয়া মানে আসলে অন্যের চোখে আমরা অনেক খারাপ, আমরা জঘন্য, কিন্তু র্যাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কথাটা আরও বেশি আমরা শুনে থাকি যে র্যাম্পের পেছনে অনেক সমস্যা থাকে। আপনার কাছ থেকে জানতে চাই আসলে র্যাম্প ইন্ডাস্ট্রিটা কেমন, বা সিনেমা ইন্ডাস্ট্রিটা কেমন? আমার তো র্যাম্পের ক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো সমস্যাই মনে হয় না। আমার মনে হয় যে র্যাম্পে আমরা মেয়েরা খুবই সেফ। আমার খুবই ভালো লাগে এই সেক্টরটাতে কাজ করতে পেরে। এবং আমাদের এই একটা জিনিস আছে যে আমরা খুব ছোটো ড্রেসে কাজ করি, খোলামেলা ড্রেসে কাজ করি, বিকজ আমরা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ হ্যাঙ্গার, ইউনো, বিকজ যখন যে ডিজাইনার থাকছে সে আমাকে যে ড্রেসটা আমার জন্য দিচ্ছে, আমাকে কিন্তু সেটাই পরতে হচ্ছে।
সো সেই ক্ষেত্রে হয়তো অনেকে বলে যে আরে র্যাম্পের মেয়েরা তো অনেক ছোট ছোট ড্রেস পরে, তাহলে আই থিঙ্ক তারা খুব সস্তা বা মনে হতেই পারে। সো কে কি মনে করলো এইগুলি যদি আসলে আমরা ধরি তাহলে মিডিয়াতে আসলে আমরা টিকে থাকতে পারবো না এবং মিডিয়ার কোনো সেক্টরে আমরা কাজ করতে পারবো না। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি সাকিরনস মেকওভার স্যালন থেকে। আমরা আজকে একটা পার্টি মেকওভার দেখব। আমার সাথে আছে শবনম। আমরা বেসটা আগে করে রেখেছি, হাফ ডান করে রেখেছি, সাথে একটা সুইটেবল হেয়ার স্টাইল করে রেখেছি, সামনে টুইস্ট করে মেসি বাং করে রেখেছি। এখন আমরা স্মোকি আই করব। জেল লাইনার দিয়ে লাইন করে আমরা শ্যাডো দিয়ে, কালো শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। যে ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড অলরেডি করা ছিল হালকা করে, সেটা দিয়ে আর একটু ব্লেন্ড করে দিব। আইব্রো বোনটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আর একটা ল্যাশ ট্রাই করে দেখি, যেটা ওকে আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে, সেরকম একটা ল্যাশ নিয়ে এখন আমরা এখন ল্যাশটা সেট করে নিচ্ছি। এখন কন্ট্রোলটা করে নেবে, ডাবল সিগনেচার তো একটু ডার্ক কন্ট্রোল করবে। ল্যাশ লাইনটা কালার করব। ব্ল্যাক লাইনটা আমি জেল লাইনার দিয়ে লাইন করে আবারও ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ইনার কর্নারটা একটু হাইলাইট করে দিচ্ছি। আইব্রোটা একটু টাচ আপ করে দিচ্ছি। আমাদের পার্টি মেকওভার ডান। এখন আমরা জুয়েলারি সেটিংটা করছি। আজকের পার্টি মেকওভারটা ডান। কেমন লাগলো আজকে আমাদের মেকওভারটা? ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। চলুন দেখে আসি এই সপ্তাহের বিউটি টিপসে কি রয়েছে। আমরা যখন স্কিনের জন্য সানস্ক্রিন ইউজ করব তখন কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। এটার একটাই কারণ, আমাকে এই কোয়েশ্চেনটা সবসময় নিতে হয়, সেটা হচ্ছে ম্যাম আমি স্কিনে সানস্ক্রিন লাগাচ্ছি বাট সানস্ক্রিনের সাথে সাথে আমার স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই আপনাদেরও কোয়েশ্চেন। সো আমি একটা কথাই বলবো যে স্কিনটাকে যখন আপনি প্রিপেয়ার করবেন এবং স্কিনে যখন সানস্ক্রিন আপনার কিনতে যাবেন তখন অবশ্যই একজন স্কিন এক্সপার্টের সাথে কথা বলবেন এবং তারা আপনাকে স্কিন ওয়াইজ সানস্ক্রিনটা সাজেস্ট করবে। ওয়াইলি, ড্রাই, নর্মাল কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিনের জন্য আলাদা আলাদা সানস্ক্রিন পাওয়া যায়। সো আমরা অবশ্যই সানস্ক্রিন লাগানোর আগে কিন্তু অবশ্যই লাগানোর আগে যেটা করব
অবশ্যই ভালো করে ক্লিন করে নিব এবং ক্লিন করার পরে যে কোনো প্রোডাক্টই আমরা স্কিনে ইনটেক করার সময় কিন্তু অবশ্যই ক্লিনিংটা খুব বেশি জরুরি, ক্লিনিং টোনিং। সো দেন আমরা যেটা করব, রাত্রেবেলা একটা ময়শ্চারাইজার লাগাবো। রাত্রেবেলা ময়শ্চারাইজারটা কী করে, অনেকের ধারণা থাকে যে অয়েলি স্কিনে আমি ময়শ্চারাইজার কেন লাগাবো। অয়েলি স্কিনে ময়শ্চারাইজারটা অনেক বেশি জরুরি এবং ড্রাই স্কিনেও জরুরি। সব স্কিনের জন্য ময়শ্চারাইজারটা একটা খাদ্য, ফুড। আমরা যেমন নর্মালি যে খাবারগুলো খেয়ে থাকি আমাদের শরীরের জন্য দরকার, ঠিক স্কিনের জন্য একটা খাদ্য দরকার লাগে, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার কীভাবে লাগাবো, স্কিন ক্লিন করব, দেন টোনিং করব, দেন একটু ওয়েট করব, দেন ময়শ্চারাইজারটা অল্প অল্প করে ট্যাপ করব। যাদের স্কিন অয়েলি তাদের আমরা ট্যাপ করে নিয়ে কিছুক্ষণ মাসাজ করে ওপর থেকে টিস্যু দিয়ে মুছে ফেলবো। আর যাদের ড্রাই স্কিন আমরা তারা এটা রেখে দিতে পারি মাসাজ করার পরে। সো এরপরে চলে যাই আমরা স্কিনটাকে কিভাবে সকালবেলা ক্লিনিং করব। সকালবেলা ক্লিনিং ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের ঘরে অনেক ধরনের হোম রেমেডি থাকে, সেগুলো দিয়ে আপনি স্কিনটা ক্লিন করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার না থাকে তাহলে ক্লিনিক্যাল সার্টিফাইড যে ক্লিনজিংগুলো আছে এগুলোতে স্কিনটাকে ক্লিন করে ফেলবেন। আমরা দেখে ফেললাম এই সপ্তাহে বিউটি টিপস। এখন আবারও আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আজকে আমাদের সাথে আছেন অভিনেত্রী এবং মডেল আইরিন ইরানি। অনেক বিষয় নিয়েই তো কথা হলো, এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনাকে নিয়ে কিভাবে আসলে এত সুন্দর ফিট থাকছেন। র্যাম্পে কাজ করতে হলে বা মিডিয়ার যে কোনো সেক্টরেই কাজ করতে হলে ফিটনেসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা বাঙালিরা একটু খাবার ভক্ত, একটু মেদবহুল শরীর আমাদের, কিন্তু র্যাম্পে যারা কাজ করে তারা তো ওয়ান কাইন্ড অফ হ্যাঙ্গার। এখন যদি হ্যাঙ্গারটা মোটা হয়ে যায় তাহলে তো হবে না। কিভাবে ফিট থাকেন? আমার খুব একটা কষ্ট করতে হয় না, বিকজ এটা আমার জেনেটিক একটা ধরে আমি আমার জেনেটিক্যালি যদি আমি বলি, সো আমার ফ্যামিলির সবাই এরকমই একটু স্লিম ফিট। আর হ্যাঁ, ডেফিনেটলি যে র্যাম্পে কাজ করতে গিয়ে আমার একটু ওয়েটটা লস করতে হয়েছে। আমি একটু বাল্কি ছিলাম প্রথম দিকে, সো সেখান থেকে আমাকে 8 কেজির মতো কমতে হয়েছে। 8 কেজি কিভাবে কমালেন? আমি খুব হাঁটতে পছন্দ করি এবং আমি খাই খুব পরিমাণ মতো। আমি সবই খাই, এমন না যে আমি বিরিয়ানিটা অ্যাভয়েড করছি বা আমি চকলেট খেতে পারছি না, নট লাইক দ্যাট। চকলেট আমার খুবই পছন্দ, সো আমি সবই খাই, বাট হচ্ছে যে খুব অল্প পরিমাণে খাই। ভেজিটেবলটা আমার খুব পছন্দ, মাশরুম আমার খুব পছন্দ, দেন চিয়া, তোকমা, ইসবগুলের ভুসি, এগুলি দিয়ে একটা শরবত বানিয়ে আমি খাই। আমি যে সুগারটাকে একদম টোটালি অ্যাভয়েড করি, নট লাইক দ্যাট, সুগারটাও আমি খাচ্ছি, আমি নিচ্ছি, বাট হচ্ছে সব কিছুই লিমিটেড আর কি, ব্যালেন্স থাকে আর কি। চমৎকার। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু র্যাম্পে কাজ করছে, আপনার পছন্দের কোরিওগ্রাফার কে? আমার পছন্দের কোরিওগ্রাফারের কথা যদি বলেন, আসলে অনেকের সাথেই তো কাজ করছি, অনেকেই পছন্দের, এক এক জায়গাতে এক একজনের কোরিওগ্রাফিটা ভালো লাগে। যেমন আজরাপু এই থিমে কাজ করছে, আজরাপুর এই থিমটা আমার খুব পছন্দ হয়েছে। দেন হচ্ছে আবার ইমো ভাইয়া এই থিমে কাজ করেছে, তার এই থিমটা খুব পছন্দ হয়েছে। পনি ভাইয়ের এই থিমে কাজ করেছে, পনি ভাইয়ের এটা পছন্দ হয়েছে। মারিয়াপুর এইটা পছন্দ হয়েছে, লুনা আপুর এটা পছন্দ হয়েছে। মানে সবার আমি যে বলবো যে সেই হচ্ছে আমার খুবই পছন্দের কোরিওগ্রাফার, নট লাইক দ্যাট, এরকম কারো কথা আমি মেনশন করতে পারছি না, কারণ সবাই আপনার খুব পছন্দের, সবাই আমার পছন্দের। এটা খুব ভালো। যেহেতু আপনি ক্যামেরার সামনে কাজ করছেন, আপনার প্রতিদিন অনেক ধরনের মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে, আর যেহেতু আপনাকে বিভিন্ন ধরনের শ্যুট করতে হয়, কখনো ব্রাইডাল শ্যুট থাকে, কখনো সেমি ব্রাইডাল থাকে, হেয়ার স্টাইলও অনেক ধরনের করতে হয়, তো চুলের ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, সেগুলো থেকে আসলে কিভাবে নিজেকে রক্ষা করছেন? এটা আমার হচ্ছে এই যে যেমন আমি এখন মেকআপে আছি, বাসায় গিয়ে যত দ্রুত সম্ভব আমি মেকআপটাকে তুলে ফেলি এবং সেটা একটা যে কোনো একটা লোশন দিয়ে জাস্ট ম্যাসাজ করি, তারপরে হচ্ছে স্ক্রাবার দিয়ে সেটাকে ক্লিন করে ফেলি। অ্যান্ড দেন হচ্ছে আমার অ্যাজ ইউজুয়ালি আমার যে ফেস ওয়াশ থাকে বা হচ্ছে আমার ফেস বার যেটা থাকে, সেটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করার পরে একটা প্যাক লাগিয়ে ফেলি। দেন হচ্ছে প্যাকটা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এরকম থাকে, বা অনেক সময় হচ্ছে যে তার থেকে আরেকটু বেশি সময়ও থাকে। আবার দেন হচ্ছে অনেক সময় প্যাক লাগানোর কোনো প্রয়োজন মনে করি না, একটা জাস্ট ফ্রিজ থেকে একটা ডিম বের করে জাস্ট মানে এগ হোয়াইটটা লাগিয়ে নিলাম,
চমৎকার, তার মানে আপনি আপনার স্কিন নিয়ে খুবই সচেতন, যেটা আসলে আমাদের সবারই হওয়া উচিত। এবার চলে যাচ্ছি হচ্ছে আপনার কাজের ক্ষেত্রগুলো নিয়ে। আবারও বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, কখনো টিভিসি করছেন, কখনো ওবিসি, কখনো নাটক, সিনেমা, আর র্যাম্প তো আছে, ফটোশ্যুট তো আছে। সব থেকে বেশি ভালো লাগে কোথায় কাজ করতে, এটা জিজ্ঞেস করবো না, বিকজ আপনি আগেই বলেছেন আপনার র্যাম্প দিয়ে যেহেতু শুরু, আপনি রানওয়েটা খুব ভালোবাসেন। তবে জানতে চাই এই সবগুলো সেক্টরের মধ্যে সব থেকে বেশি ইফোর্ট দিতে হয় কোথায়, বা সব থেকে বেশি কষ্ট কোথায়? সবচেয়ে বেশি কষ্ট, আসলে কষ্ট ছাড়া তো কেউ আমার ফেস দেখে এমনি এমনি আমাকে আমার পেমেন্টটা দিবে না, রাইট? সব সেক্টরে কষ্ট আছে, হয়তো কোথাও একটু কম বা বেশি এটাই। তবে আমার মনে হয় যে ভিজুয়ালের জায়গাটাতে একটু কষ্টটা বেশি। কারণ হচ্ছে নাটকটাতে হয় কি, যে নাটক বা টিভিসিতেও দেখা যায় যে টিভিসি কল টাইম থাকে সকাল 6টা বা থেকে 7টায়, বাট প্যাক আপ হতে হতে রাত 2টাও বাজতে পারে, 3টাও বাজতে পারে, এর কোনো ঠিক ঠিকানা নেই। বাট নাটকের কাজে সিঙ্গেল নাটকে একটু কষ্টটা বেশি হয়ে যায়। সিঙ্গেল নাটকে একটু কষ্ট বেশি, কারণ হচ্ছে যে অনেকগুলি সিকোয়েন্স নামাতে হয়। যদি সেটা একদিনে হয় তাহলে খুব বেশি কষ্ট হয়ে যায়, আর দুদিনের হলে খুব বেশি কষ্ট হয় না, কষ্ট হয় বাট একটু কষ্টটা কম আর কি। তো আমার মনে হয় যে নাটকের ক্ষেত্রটাতে একটু কষ্ট কম, মানে বেশি, সরি। আচ্ছা, মানে নাটকে একটু হ্যাঁ। কষ্ট বেশি, আর সিনেমায় তার মানে কষ্টটা আপনার কাছে কম মনে হয়? সিনেমাতে আমার মনে হয় যে খুব একটা কষ্ট না, বিকজ হচ্ছে সিনেমাতে ওই একটা বা দুইটা সিকোয়েন্স করার পরে হচ্ছে যে আচ্ছা তোমার প্যাক আপ, যাও রেস্ট নিতে পারো। সো এরকম প্যারা হয় না, এটা তো অনেক দিন ধরে শুটিং হয়, সো খুব একটা পেইন নিয়ে কাজ করতে হয় না। আর নাটকের ক্ষেত্রে খুব পেইন নিয়ে কাজ করতে হয় যে আরও 8টা সিকোয়েন্স রয়ে গেছে, এটা তাড়াতাড়ি করতে হবে, সান টু সান কাজ করতে হবে। কম বাজেট থাকলে যা হয়, মানে বাজেট টানাপোড়েন থাকলে তখন আমাদের উপর প্রেশারটা একটু বেশি পড়ে। এবার চলে যাচ্ছে আপনার ঘোরাফেরা নিয়ে। ব্যক্তিগত আইন নিয়ে অবশ্যই কাজের বাহিরে কখনো ঘোরাফেরা করে বা করতে পছন্দ করে, সেক্ষেত্রে কোন জায়গাগুলো বেছে নেন? আমি ব্যক্তিগতভাবে আমি দেশের বাইরে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি। এটা নট লাইক দ্যাট যে আমি মিডিয়াতে আসার পরে, তা না, এটা আমার মিডিয়াতে আসার আগের থেকেই। এবং রিসেন্টলি আমার থাইল্যান্ডের অলরেডি টিকিট করা হয়ে গেছে, আমি থাইল্যান্ড যাচ্ছি ঘুরতে। সেখানে হয়তো 10-12 দিন বা 15 দিনের মতো থাকবো। দেন সেখান থেকে ব্যাক করার পরে আমার মালদ্বীপে একটা শ্যুট আছে, মালদ্বীপের শ্যুটটাতে অ্যাটেন্ড করব। সেখান থেকে আবার 5 দিনের একটা ট্যুর, সেই ট্যুরটা শেষ করে আসব। আসার পরে আবার ইন্ডিয়ার জন্য পাসপোর্ট জমা দিব। দিল্লিতে আমার কিছু কাজ হতে পারে। বাহ, তার মানে সাসপেন্সটা থেকে গেল যে দিল্লিতে একটা কাজ হতে পারে। আমরা বুঝতে পারলাম যে ইরানি কাজের ফাঁকাফাঁকি ঘুরের ফাঁকাফাঁকি হচ্ছে কাজ করতে পছন্দ করে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আমাদের অডিয়েন্সদের কিছু বলার থাকে। অডিয়েন্সদের আমি এটাই বলবো যে সবাই নিজেকে নিয়ে সচেতন থাকবেন, নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালোবাসলে আলটিমেটলি সুন্দর থাকা যায়, সুস্থ থাকা যায় এবং মনকে প্রফুল্ল রাখা যায়। আর ফাঁকে ফাঁকে ঘুরতে যাবেন আমার মতো। থ্যাংক ইউ সো মাচ আইরিন ইরানি, এত কষ্টের মধ্যে এসেছেন এবং সুন্দরভাবে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এশিয়ান টেলিভিশন। বাই বাই।